রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা সরকারের পতন নিয়ে এবার বোমা ফাটালো ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের 1 বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন, 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট। সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায়। সেই 3 জন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। নর্থ ইস্ট নিউজ লিখেছে, শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই 3 ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা, যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল। ভারতীয় পত্রিকাটি লিখেছে, আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা, তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না। নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে, হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান, আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের, বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন, দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন। সাবেক ওই মন্ত্রীর ভাষায়, দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন। সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে, তারা কমপক্ষে 2023 সাল থেকে বাংলাদেশ এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই 3 জন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেননি, তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে 2 রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ। 2022 সালের 2 জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া একটি প্রতিবেদনের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে, ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন, তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপ-প্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন, লক্ষ্য রাখছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করছেন। 2023 সালের এপ্রিল-মে মাসে শেখ হাসিনা যখন জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন, ওয়াশিংটন ডিসিতে হাসিনা থাকলেন রিটস কার্লটন হোটেলে, কিন্তু দরবেশ সেই হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন। ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন, সেন্ট রেজিস হোটেল থেকে রিটস কার্লটন হোটেলের দূরত্বে গাড়িতে করে 20-30 মিনিট। সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের নেতা আরও দাবি করেন, দরবেশের সঙ্গে আরাফাতেরও সেই বৈঠকে থাকার কথা। যখন আমি বৈঠকে প্রবেশ করতে যাচ্ছিলাম, আমি দেখলাম মার্শা বার্নিকাট, যিনি 2015 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, একটি কক্ষ থেকে বের হচ্ছেন, যেখানে দরবেশ অবস্থান করছিলেন। আমি যখন দরবেশকে বার্নিকাটের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম, তিনি এড়িয়ে গেলেন। প্রথমে তিনি বলেছিলেন এটা একটি আলাদা বৈঠক, পরে বললেন তিনি চাননি তার অতিথিকে অন্যদের সঙ্গে দেখা যায়। ওই আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছে, সালমান এফ রহমানের সঙ্গে অন্তত 6 জন মার্কিনীর নিয়মিত যোগাযোগ ছিল। তাদের মধ্যে ছিলেন উইলিয়াম বি মাইলাম, তখনকার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার, একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ, এবং সাবেক রাষ্ট্রদূত বার্নিকাট। আওয়ামী লীগের একজন নেতাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত মন্তব্য করেছিলেন, শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে। তার এই বক্তব্যের প্রভাব হয়েছিল মারাত্মক। ওই মন্তব্য শেখ হাসিনার সরকারের প্রতি ক্ষোভ আরও বাড়িয়েছিল। ওই সময় ওই কথা বলা নিছক বোকামি ছিল না, এটা সচেতনভাবে করা হয়েছিল। সেই নেতার ভাষ্য, আওয়ামী লীগও তখন এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় পৌঁছেছিল, যা হয়তো অদৃশ্য কোনো শক্তি দলটিকে নিয়ন্ত্রণ করছিল।
ঢাকার প্রতিটি ওয়ার্ডে শোক মিছিল করার কথা ছিল আওয়ামী লীগের। এছাড়া 4 থেকে 5 লাখ কর্মী ও সমর্থককে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো করার পরিকল্পনা ছিল। নর্থ ইস্ট নিউজ লিখেছে, 30 জুলাই যখন ছাত্র আন্দোলন আরও তীব্র হওয়ার আভাস মিলল, সালমান এফ রহমান তখন যত দ্রুত সম্ভব শেখ রেহানাকে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসতে অনুরোধ করেন। বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলে যে আওয়ামী লীগের ওই সমাবেশ বাতিল করতে হবে তা হাসিনাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তার বোন রেহানাকে। আর আওয়ামী লীগের ওই কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার দায়িত্ব পড়েছিল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার উপর। আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধৃত করে ভারতীয় পত্রিকাটি লিখেছে, যখন দলের নেতারা সমাবেশ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন, শেখ রেহানা রোষে ফেটে পড়লেন। উপস্থিত নেতাদের বললেন, যা বলা হচ্ছে তাই করো। ফলে ওই সমাবেশ বাতিল হয়ে যায়, যার ফলে ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগও শেষ হয়ে যায়। শেখ হাসিনার সরকার পতনের পর 1 বছর পেরিয়েছে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এখন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বলে নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন সেই নেতা। পত্রিকাটি লিখেছে, আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন শেখ হাসিনার বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল 8 থেকে 10 জুলাইয়ের বিপর্যয়কর চীন সফর। নির্ধারিত তারিখের একদিন আগে তার দেশে ফেরার মধ্যে এই ইঙ্গিতই মিলেছিল যে তার চীন সফরের পরিকল্পনা সফল হয়নি। আওয়ামী লীগের একজন নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন, ভারতও ওই সময় শেখ হাসিনার প্রতি নাখুশ ছিল, কারণ তাদের বিচারে ওই সময় তার চীন সফর ছিল কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত। আমেরিকা আরোপিত 50% শুল্ক যেন ভারতের জন্য এক কূটনৈতিক অগ্নিপরীক্ষা। ট্রাম্পের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত দিল্লিকে শুধু অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেনি, বরং আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে শীর্ষ বৈঠকের মঞ্চে নরেন্দ্র মোদী দেখালেন এক ভিন্ন ছবি। চীন ও রাশিয়ার সঙ্গে একত্রে দাঁড়িয়ে তিনি যেন স্পষ্ট বার্তা দিলেন, ভারতকে একঘরে ভেবে ভুল করবেন না, দিল্লির হাতে বিকল্প আছে। আর সেই বিকল্পের ভিজুয়াল প্রদর্শনী ছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক। ট্রাম্পের ঘোষণায় আমেরিকা ভারতের রপ্তানি প্রায় অর্ধেকে নেমে আসার ঝুঁকি তৈরি হয়। এতদিন ভারত ছিল নীরব। মোদী প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি, পাল্টা শুল্ক আরোপেও যাননি। কিন্তু এই নীরবতার আড়ালে চলছিল এক কূটনৈতিক প্রস্তুতি। তিয়ানজিনের শীর্ষ সম্মেলনে সেই প্রস্তুতির প্রদর্শনী ঘটালেন মোদী, যেখানে স্পষ্ট ইঙ্গিত দিলেন আমেরিকা একা ভারতের নিয়তি ঠিক করবে না। চীন, রাশিয়া আর ভারতের সমন্বিত শক্তি ছোট করে দেখার সুযোগ নেই। 300 কোটি মানুষের দেশ, বৈশ্বিক অর্থনীতি চতুর্থাংশ আর পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় অর্ধেক। এই ত্রয়ীকে এক মঞ্চে দাঁড় করিয়ে মোদী যেন ট্রাম্পকে দেখালেন, ভারত যখন চাইবে তখন অন্য জোটও গড়তে পারে। এটিই ছিল তার কূটনৈতিক আর্ট অব দ্য ডিল বার্তা। তবে দৃশ্যপট যতটা সুন্দর, বাস্তবতা ততটাই কঠিন। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আকসাই চীন 2000 মাইল সীমান্ত জুড়ে বিতর্ক চলছে। আজও প্রায় 15,000 বর্গমাইল এলাকা চীনের দখলে। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী চীনে। গত মে মাসের সংঘর্ষে পাকিস্তান চীনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতীয় জেট ভূপাতিত করেছে। ফলে চীনের সঙ্গে দাঁড়ানো ভারতের রাজনীতির জন্য একদিকে প্রয়োজনীয় কূটনীতি, অন্যদিকে অস্বস্তির কাঁটা। ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে $75 বিলিয়ন, সেখানে চীন ব্যয় করে প্রায় 250 বিলিয়ন। বার্ষিক গড়ে 7% হারে চীনের বাজেট বাড়ছে। পারমাণবিক অস্ত্রে চীনের ভান্ডার ভারতকে বহুগুণ ছাড়িয়ে গেছে। চীনের 3য় এয়ারক্রাফট ক্যারিয়ারও সমুদ্রে নামতে চলেছে। তুলনায় ভারত এখনো অনেক পিছিয়ে। এই বাস্তবতা দিল্লিকে বাধ্য করছে বিকল্প জোট খুঁজতে, কারণ একক শক্তিতে চীনের মোকাবিলা প্রায় অসম্ভব। শীতল যুদ্ধের সময় ভারত সোভিয়েত সম্পর্ক ছিল আস্থার প্রতীক। আজও রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। ভারতের ট্যাঙ্ক বাহিনী থেকে শুরু করে যুদ্ধ বিমান সবই এসেছে মস্কোর কাছ থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধে রুশ ট্যাঙ্কগুলোর দুর্বলতা ভারতীয় সেনাদের মনে প্রশ্ন তুলেছে, রাশিয়ার ভরসা কতটা স্থায়ী। ফলে পুরনো নির্ভরতার জায়গায় আজ এসেছে বাস্তববাদী শঙ্কা। 2005 সালে পারমাণবিক চুক্তি থেকে শুরু করে কোয়াড জোটে যোগদান সবই প্রমাণ করছে ভারতের দীর্ঘমেয়াদী ঝোঁক আসলে যুক্তরাষ্ট্রের দিকেই। ট্রাম্পের শুল্ক আরোপ এই সম্পর্ককে অস্থায়ীভাবে টানাপোড়েনে ফেললেও ভারতের জন্য নিরাপত্তা, প্রযুক্তি ও অর্থনীতির দিক থেকে আমেরিকা অপরিহার্য। মোদীর প্রদর্শনী তাই এক ধরনের চাপ সৃষ্টির কৌশল, যাতে ট্রাম্প ভারতকে হেলাফেলা করার ভুল না করেন। মোদীর প্রকৃত বার্তা ছিল দ্বিমুখী। একদিকে তিনি দেখালেন ভারতের কূটনৈতিক বিকল্প আছে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রদর্শনী তার প্রমাণ। অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন ভারতের প্রকৃত নিরাপত্তার স্বার্থ এখনো আমেরিকার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মোদীর খেলাটা ছিল চাপ প্রয়োগের, বিচ্ছেদের নয়।
ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষায় মোদির ব্যক্তিগত সখ্যতাকে গুরুত্ব দেন। কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে শুধু ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চলা যায় না। তাই একদিকে ট্রাম্পকে কূটনৈতিক চাপে রাখা, অন্যদিকে ভারতের বিকল্প শক্তি প্রদর্শন, এই ছিল মোদির কৌশল। তবে ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতের ভবিষ্যৎ কৌশলগত দিক নির্দেশনা স্পষ্ট। চীনকে ঠেকাতে আর নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার সঙ্গেই ভারতের অপরিহার্য ভরসা। পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যিনি আকাশপথে কোথাও ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তিনি সোমবার তার বিখ্যাত সাজোয়া ট্রেনে চড়ে বেইজিং অভিমুখে যাত্রা শুরু করেছেন, যা তার প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সূচনা করবে। বুধবার চীনের বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে তিনি চীনের শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে একই মঞ্চে দাঁড়াবেন, যা ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। কিম জং উন সোমবার বিকালে পিয়ংইয়াং থেকে তার বিশেষ সাজোয়া ট্রেনে যাত্রা শুরু করেছেন। এই জলপাই সবুজ রঙের ট্রেনটি হলুদ দাগ দিয়ে চিহ্নিত এবং তায়াং হো নামে পরিচিত, যার অর্থ কোরিয়ান ভাষায় সূর্য। ট্রেনটি সিনো উত্তর কোরিয়া মৈত্রী সেতু পার হয়ে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই সাজোয়া ট্রেনটি প্রায় 90টি কামরা নিয়ে গঠিত। ট্রেনে একটি রেস্তোরাঁ কার রয়েছে, যেখানে ফরাসি ওয়াইন এবং তাজা লবস্টারের মতো উন্নত খাবার পরিবেশন করা হয়। ভারী সাজোয়া সুরক্ষার কারণে ট্রেনটি ধীরে চলে, মাত্র 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, এবং পিয়ংইয়াং থেকে বেইজিং পৌঁছাতে 20 থেকে 24 ঘন্টা সময় লাগবে। এই সফর 1959 সালের পর প্রথমবারের মতো কোনো উত্তর কোরিয়ান নেতার চীনা সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হবে। কিমের দাদা কিম ইল সুং 1959 সালে বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। এটি কিমের প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক ইভেন্ট, যেহেতু তিনি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মূলত দ্বিপাক্ষিক বৈঠকেই সীমাবদ্ধ ছিলেন। কিমের ট্রেনে ভ্রমণের এই ঐতিহ্য তার দাদা কিম ইল সুং থেকে শুরু হয়েছিল, যিনি ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপে ট্রেন সফর করেছিলেন। তার বাবা কিম জং ইলও উড়ার ভয়ের কারণে ট্রেনে ভ্রমণ পছন্দ করতেন। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে কিম জং উন 8টি বিদেশ সফর করেছেন, যার মধ্যে 5টিতে তিনি এই সাজোয়া ট্রেন ব্যবহার করেছেন। সফরের ঠিক আগে কিম জং উন একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। KCN এর রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া তাদের 5 বছরের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করেছে এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সিরিয়াল উৎপাদনে প্রবেশ করেছে। বুধবার 3 সেপ্টেম্বর চীনে অনুষ্ঠিতব্য এই কুচকাওয়াজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের 80তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। চীন একে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হিসেবে স্মরণ করে। 70 মিনিটের কুচকাওয়াজে হাজার হাজার সৈন্য, শতাধিক বিমান এবং শত শত ভূমিভিত্তিক অস্ত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে চীনের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, J-20 স্টিলথ বিমান, ড্রোন এবং রোবট ফাইটার। এই অনুষ্ঠানে 26টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার পুতিন, মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, কিউবার মিগুয়েল দিয়াজ কানেল এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। উল্লেখযোগ্যভাবে ইউক্রেন যুদ্ধে পুতিনের ভূমিকার কারণে বেশিরভাগ পশ্চিমা নেতা এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন। এই প্রথমবার কিম জং উন, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন একসাথে একই অনুষ্ঠানে উপস্থিত হবেন। যদিও 3টি দেশ এখনো একটি স্পষ্ট ত্রিপক্ষীয় জোট গঠন করেনি, তবে তাদের একসাথে উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠাবে। সিআইএর প্রাক্তন বিশ্লেষক সু কিমের মতে, কিমের উপস্থিতি তার নিজের আন্তর্জাতিক মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি মার্কিন এবং চীনের মধ্যে জোটের ভারসাম্যেও প্রভাব ফেলবে। এই সফর কিমের 2019 সালের পর প্রথম চীন সফর এবং তার আন্তর্জাতিক কূটনীতির নতুন অধ্যায়ের সূচনা করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর উত্তর কোরিয়া রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। পিয়ংইয়াং রাশিয়াকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে জানা গেছে। বিনিময়ে পুতিন সামরিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে পারেন, যা উত্তর কোরিয়ার অস্ত্র ও মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ঐতিহাসিক সফর কেবল কিম জং উনের ব্যক্তিগত কূটনৈতিক অর্জনই নয়, বরং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে চীন রাশিয়া উত্তর কোরিয়া অক্ষের উত্থানের একটি স্পষ্ট ইঙ্গিত, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা করতে পারে। চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তিকে সামনে রেখে আয়োজন করেছে এক বিশাল সামরিক শোভাযাত্রা। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে হতে যাওয়া এই মহড়া নিয়ে বিশ্বজুড়েই কৌতূহল, কিন্তু প্রতিবেশী তাইওয়ান এটিকে অতিরিক্ত অপচয় এবং রাজনৈতিক প্রচারণা বলে তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, মাত্র একদিনের শোভাযাত্রায় বেইজিং খরচ করেছে প্রায় $5 বিলিয়ন।
যা তাইওয়ানের ভাষায় চীনের সামাজিক অর্থনৈতিক সংকটের প্রতি সম্পূর্ণ অবহেলার প্রতীক। চীনের সরকারি বিবরণে বলা হয়, জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল নেতৃত্ব দিয়েছে কমিউনিস্ট পার্টি, কিন্তু তাইওয়ানের দাবি একেবারেই উল্টো। তাদের মতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তৎকালীন রিপাবলিক অফ চায়না, যাদের সরকার পরে 1949 সালে দ্বীপে পালিয়ে আসে। তাই এই শোভাযাত্রা নিয়ে শুধু অর্থনৈতিক বিতর্ক নয়, বরং এক নতুন ইতিহাস যুদ্ধ শুরু হয়েছে দুপক্ষের মধ্যে। তাইওয়ানের সরকারি হিসাব অনুযায়ী পুরো শোভাযাত্রায় ব্যয় দাঁড়াবে অন্তত 36 বিলিয়ন ইউয়ান বা প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। শুধু জ্বালানি ও সেনা মোতায়েনই খরচ ধরা হয়েছে 1 বিলিয়ন ইউয়ান। এমনকি আকাশ পরিষ্কার রাখার জন্য শিল্প কারখানা বন্ধ করে যে অর্থনৈতিক ক্ষতি হবে সেটিও যোগ করা হয়েছে এই হিসাবে। তাইওয়ানের চীন বিষয়ক নীতি নির্ধারক সংস্থার উপমন্ত্রী শেন ইউচুং কটাক্ষ করে বলেন, চীনের শ্রমবাজার, সামাজিক সংকট কিংবা অর্থনৈতিক সমস্যার দিকে নজর না দিয়ে বেইজিং দেখাচ্ছে সামরিক শক্তি। প্রশ্ন হলো, সাধারণ চীনারা এসব নিয়ে কি ভাবছে? তাইওয়ানের শাসক ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি সবসময় বেইজিংয়ের দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, চীন এই শোভাযাত্রার মাধ্যমে অতীতের ইতিহাসকে বিকৃত করছে এবং নিজেরা যুদ্ধের নায়ক সাজতে চাইছে। তবে তাইওয়ানের বিরোধী দল কুমিন্তাং এই প্রসঙ্গে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসল নেতৃত্ব তাদের হাতে ছিল। তাই কেএমটি চেয়ারম্যান এরিক চু সরাসরি বলেছেন, কমিউনিস্টরা অংশ নিয়েছিল, কিন্তু যুদ্ধের নেতৃত্ব ছিল রিপাবলিক অফ চায়নার। ইতিহাস পরিষ্কার, একে বিকৃত করা যাবে না। বেইজিংয়ের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইপের সমালোচনাকে শহীদদের প্রতি অবমাননা বলে আখ্যায়িত করেছে। তাদের মতে, তাইওয়ান জাপান বিরোধী যুদ্ধে কমিউনিস্টদের অবদান অস্বীকার করে ইতিহাসের প্রতি অবিচার করেছে। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলো এই খরচের হিসাব নিয়ে কোনো মন্তব্য করেননি। চীন বারবার বলেছে, তাইওয়ান তাদেরই ভূখণ্ড, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে পুনর্মিলন ঘটানো হবে। অপরদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন গণতান্ত্রিক শাসন বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী হলেও আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেয় না। ফলে চীনের এই শোভাযাত্রা তাইপের কাছে কেবল ইতিহাসের বিতর্ক নয়, বরং প্রণালীর নিরাপত্তাকে আরও অস্থির করে তোলার একটি ইঙ্গিত। চীন বলছে এই আয়োজন তাদের যুদ্ধ জয়ের স্মৃতি রক্ষার উপায়, কিন্তু তাইওয়ানের চোখে এটি শুধু শক্তি প্রদর্শন আর রাজনৈতিক প্রচারণা। খরচের অঙ্ক যতই প্রশ্ন তুলুক না কেন, বাস্তবতা হলো প্রতিটি পদক্ষেপই তাইওয়ান প্রণালীর উত্তেজনা বাড়িয়ে তুলছে। ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা এখন পরিণত হচ্ছে ভবিষ্যতের কৌশলগত লড়াইয়ের হাতিয়ার। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন। এই 2 দিনের সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতারা একসাথে পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে এক নতুন শক্তিজোট গড়ে তোলার পরিকল্পনা আলোচনা করেছেন। Собственные платежно-расчетные и депозитарные инфраструктуры. পুতিন বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী পশ্চিমারা। তার দাবি, ইউক্রেন যুদ্ধের মূল কারণ রাশিয়ার আক্রমণ নয়, বরং পশ্চিমাদের সমর্থিত ইউক্রেনের অভ্যুত্থান। তিনি 2013-14 সালে ইউরোপপন্থী বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, এই সংকট রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুরু হয়নি, বরং পশ্চিমা সমর্থিত ইউক্রেনের একটি অভ্যুত্থানের ফল। Полным ходом реализуется одобренная нами в прошлом году стратегия. রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করায় পশ্চিমার প্রচেষ্টায় যুদ্ধের মূল চালিকা শক্তি। তিনি বলেন, ইউক্রেন সমস্যা টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংকটের মূল কারণগুলো সমাধান করতে হবে। Принимаемая сегодня в ее развитии профильная дорожная карта. গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠককে শান্তির পথ উন্মুক্তকারী হিসেবে বর্ণনা করেছেন পুতিন। যদিও 15 আগস্ট অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, তবে পুতিন এটিকে ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করেছেন। У нас одни корни, и все происходящее. চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পুতিনের মধ্যে গভীর সখ্যতা এই সম্মেলনে স্পষ্ট হয়েছে। শি জিনপিং শীতল যুদ্ধের মানসিকতার বিরোধিতা করে এশিয়া সদস্যদের $28 কোটি সহায়তা ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমাদের একটি ন্যায্য ও শৃঙ্খলাবদ্ধ বহুমেরু বিশ্ব গড়ে তুলতে হবে। Наша организация последовательно наращивает влияние в решении актуальных международных вопросов. 2001 সালে প্রতিষ্ঠিত এশিয়া এখন 10টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান এবং বেলারুশ। এই সংস্থাটি বিশ্বের মোট ভূখণ্ডে 24% এবং জনসংখ্যা 42% নিয়ন্ত্রণ করে। পুতিন এবং শি জিনপিং এই প্ল্যাটফর্মকে পুরাতন ইউরোকেন্দ্রিক এবং ইউরো আটলান্টিক মডেলের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছর পর প্রথমবার চীন সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ফোন আলাপে অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। এটি দেখাচ্ছে যে ভারত বিশ্বমঞ্চে একটি স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে চায়।
कठिन से कठिन परिस्थितियों में भी भारत और रूस हमेशा कंधे से कंधा मिलाकर चले। ইউক্রেনের সেনাবাহিনীর মতে 2025 সালে রাশিয়ার গ্রীষ্মকালীন আক্রমণ ব্যর্থ হয়েছে এবং তারা কোনো বড় ইউক্রেনের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি। বছরের শুরু থেকে রাশিয়া প্রায় 2,10,000 সৈন্য হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। Значну частину вдалося збити, але не всі. এই সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে বিশ্বমঞ্চে নতুন একটি শক্তি জোট গড়ে উঠেছে যা পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। চীন ও রাশিয়ার নেতৃত্বে এই জোট ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন যাতে প্রত্যেক ভোটারের জন্য ভোটার আইডি বাধ্যতামূলক করা হবে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, প্রত্যেকটি ভোটের জন্য ভোটার আইডি আবশ্যক, এর কোনো ব্যতিক্রম হবে না। আমি এই বিষয়ে একটি নির্বাহী আদেশ দিচ্ছি। তিনি আরো বলেন, ডাকযোগে ভোট দেওয়া নেওয়া বন্ধ থাকবে, শুধুমাত্র যারা খুব অসুস্থ এবং অনেক দূরে বসবাসরত সামরিক সদস্যদের জন্য এই সুবিধা থাকবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন এবং এখনো দাবি করে যাচ্ছেন যে 2020 সালের নির্বাচনে তার পরাজয় ব্যাপক জালিয়াতির ফল। এছাড়া তিনি ও তার রিপাবলিকান সমর্থকেরা প্রায়ই এমন অভিযোগ তোলেন যে অনিবন্ধিত বিদেশিরা ব্যাপক হারে ভোট দেয়, যদিও এমন ঘটনার প্রমাণ খুবই কম এবং এটি আইনত অপরাধ। ট্রাম্প বহু বছর ধরেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বন্ধ করে কাগজের ব্যালট এবং হাতে গোনা পদ্ধতির পক্ষে কথা বলে আসছেন। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন এই পদ্ধতি সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং যন্ত্রের চেয়ে কম নির্ভরযোগ্য। চলতি আগস্ট মাসের শুরুতেও ট্রাম্প ঘোষণা দেন যে তিনি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগেই ডাকযোগে ভোট ও ভোটিং মেশিন ব্যবহারের অবসান ঘটাতে নির্বাহী আদেশ জারি করবেন। যদিও যুক্তরাষ্ট্রে নির্বাচন পরিচালনা রাজ্যভিত্তিক হয়ে থাকে এবং প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নেওয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। আগামী 3 নভেম্বর 2026 সালের নির্বাচন হবে ট্রাম্পের ঘরোয়া ও বৈদেশিক নীতির ওপর প্রথম জাতীয় জনমত যাচাই, যেহেতু তিনি জানুয়ারিতে আবারও ক্ষমতায় ফিরে এসেছেন। ডেমোক্রেটরা এই নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের রিপাবলিকানদের আধিপত্য ভাঙার চেষ্টা করবে যাতে ট্রাম্পের ঘরোয়া পরিকল্পনাগুলো আটকে দেওয়া যায়। সুপ্রিয় দর্শক, ইরান রেডিওর নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশের অন্যতম রাজনীতি বিশ্লেষক এবং লেখক জনাব গোলাম মাওলা রনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাহাদাত, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আজকে আমরা মূলত মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে একটু মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের যে 12 দিনের একটা যুদ্ধ হয়েছে, সেটা এখন থেমে আছে এবং অলিখিত একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আপনার কি মনে হয় যে আবারও কি যুদ্ধ হতে পারে? হতে পারে, যে কোনো সময় হতে পারে। এর কারণ হলো যে ওই জায়গা থেকে কেন্দ্র করে মানব জাতির ইতিহাসের যে যুদ্ধ, এটা সেই আমরা যেভাবে ইয়াজুজ মাজুজের কাহিনী শুনি, আমরা যেভাবে তালুত জালুতের কাহিনী শুনি, আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের কাহিনী জানি, রানী শিবার কাহিনী জানি, রানী বিলকিসের কাহিনী জানি, তারপরে আমরা নেপোলিয়নের কাহিনী জানি, তার আগে জুলিয়াস সিজারের কাহিনী জানি, এমনকি আলেকজান্ডার। মানে যত বিজেতা এবং যারাই মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করেছে, এই জায়গাটুকু অর্থাৎ জেরুজালেম, নাবলুস, হেবরন, পশ্চিম তীর, এই পুরো এলাকা মানে তাদেরকে দখল করতে হয়েছে। এটা একটা রাজনৈতিক এবং ভৌগোলিক গুরুত্ব আছে এবং এটার উপরে বিশ্ব রাজনীতি সবসময় নির্ভর করেছে। এর বাইরে ওখান থেকে গিয়ে আলেকজান্দ্রিয়া, মিশর, মানে আলেকজান্দ্রিয়া এবং মিশর, এই দুটোর যে গুরুত্ব, এবং আরও একটা অবাক করা ব্যাপার হলো ত্রিপলি। আমরা হয়তো লিবিয়াকে মনে করি না, যে এখানে বসে ভাবতে পারছি না, তো কিন্তু মধ্যপ্রাচ্যে ইয়ামেনের রাজধানী সানা, হাদ্রামৌত, জেরুজালেম যেটা কথা বললাম, তারপরে দামেস্কো, এরপরে ত্রিপলি, মিশর, বাগদাদ। এটা আজকে নয়, ধরুন আজ থেকে 10,000 বছর আগে, তখন থেকেই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলগুলোকে কর্তৃত্বে রাখার জন্য পৃথিবীর সকল পরাশক্তি সবসময়ই চেষ্টা করেছে। এই অঞ্চলটি হাজার হাজার বছর ধরে
ইরানের অধীন ছিল, আবার হাজার হাজার বছর ধরে মুসলমানদের অধীনে ছিল। তো কাজেই এটা নিয়ে মুসলমানরা আবার সম্মিলিতভাবে চেষ্টা করবে, হয়তো ইরানের নেতৃত্বে, হয়তো মিশরের নেতৃত্বে, অর্থাৎ যেই খলিফাতুল মুসলিমিন হবে, অথবা ইসলামের জুরিসপ্রুডেন্সকে ধারণ করে এটা রাজনীতি করতে চাইবেন, অথবা ধরুন মধ্যপ্রাচ্যকে মূল ফান্ডামেন্টাল বেস ধরে ওখানকার রাজত্ব করতে চাইবেন, হোক তার সে উপাধি প্রেসিডেন্ট, ফেরাউন, খলিফা অথবা ধর্মীয় নেতা, ডাজ নট ম্যাটার, ওটা তাকে জয় করতেই হবে। আর প্রতিপক্ষ যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা, যারা ইউরোপে আছেন, ভূমধ্য সাগরের উল্টো দিকে আছেন তারা, সাইপ্রাসে যারা আছেন তারা, তুরস্কে যারা আছেন, আনাতোলিয়াতে যারা আছেন তারা, এমনকি রাশিয়াতে, এই যে 10,000 বছর ধরে ওখানে যা কিছু হয়েছে, এই জাতি গোষ্ঠীগুলো সবসময় সম্মিলিতভাবে ওটা নিয়ে যুদ্ধ করেছে, ফলে এটা থামবে না, এটা থামবে না। এটার উপরই রাজনীতি, এটার উপরই ভৌগোলিক রাজনীতি থাকবে। না, আমরা যেটা দেখি যে যদি ইসরায়েলের ইতিহাস লক্ষ্য করি, এর আগে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই সাম্প্রতিক সময় যে যুদ্ধটা হঠাৎ করে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি করলো আমেরিকা, তো সেক্ষেত্রে ইতিহাস বলে তো তারা প্রতারণা করেছে। যেমন আমরা যদি বলি হিজবুল্লাহর সাথে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হচ্ছে আক্রমণ করেছে, হামলা করেছে। তো সেক্ষেত্রে ইরানের ক্ষেত্রে কি এমনটা হতে পারে? এখানে আসলে ইরানের রাজনীতির যে আর্ট, এটা পশ্চিমারা এখনো বুঝতে পারেনি। আমি ইরানের এখন ইরান যা কিছু করছে, সারা দুনিয়া একদিকে আর ইরান একদিকে। তো ইরানের এই যে রাজনীতি, সারা পৃথিবীর সাথে লড়ার যে লড়াকু রাজনীতি, এটা ইরানিয়ানদের বা ইরানি যারা রাজনৈতিক নেতা বা মিলিটারি যারা জিনিয়াস, তাদের রক্তের মধ্যে হাজার হাজার বছর ধরে জেনেটিক্যালি এটা ইঞ্জিনিয়ার্ড হয়ে আছে, এবং এটা পৃথিবীর একেবারে শ্রেষ্ঠতম আর্য জাতিদের মধ্যে একটা জাতি। তো এই যে আর্য জাতি, এরা যে জাতি গঠনটা করেছে, এই জাতি থেকে যেভাবে দারায়ুস তৈরি হয়েছে, এই জাতি থেকে যেভাবে জার্কশেস তৈরি হয়েছে, এই জাতি থেকে যেভাবে সারগন তৈরি হয়েছে, সারগন দ্য গ্রেট তৈরি হয়েছে, এই জাতি থেকে যেভাবে সাইরাস দ্য গ্রেট তৈরি হয়েছে, এই জাতি থেকে নরসেওয়া নামক আল্লাহ রাসূলের জামানাতে সে বিখ্যাত শাসক তৈরি হয়েছে। তো এরকম শত শত নায়ক মহানায়ক এই অঞ্চলে যারা পৃথিবীকে ডমিনেট করেছে, হোল পৃথিবী। এখন একটা সময়তেও আমরা ইউরোপে খুব অল্প অংশকে গুরুত্বপূর্ণ মনে করতাম, এমনকি জুলিয়াস সিজারের জমানাতে, অর্থাৎ যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন ইংল্যান্ডের কোনো গুরুত্বই ছিল না, এটাকে কেউ দখল করতে চাইতো না, ওখানে কেউ বসবাস করতে চাইতো না। কিন্তু ওই সময়টাতে দেখা গেল যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো শহর কসমোপলিটান ছিলেন, ইরানের অনেক শহর কসমোপলিটান নগরী ছিল, এই যেমন পার্সেপোলিস, আলেকজান্দ্রিয়া, বাগদাদ, তো এই সকল এলাকা, দামেস্কো, ইয়ামেনের রাজধানী সানা, জেরুজালেম, এমনকি মক্কা। তো ওখানে যে ধরনের অস্তিত্ব ছিল, নগর রাষ্ট্রের যে অস্তিত্ব ছিল, সমসাময়িক পৃথিবীতে এটা ইভেন কি বেজিংও ছিল না, চায়নাতেও ছিল না। তো কাজেই